হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের ডিয়ার স্টাডি ক্লাবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা মহোদয় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সকলের উদ্দেশ্যে। তো বিস্তারিত আপনারা শুনে নিন মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছেন নিজ বক্তব্যে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত এবং জব সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি আপনারা যথাসময়ে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। যে তার যে ডেন্টিশন, অ্যালাইনমেন্ট অফ দ্য ডেন্টিশন, সেটা কিন্তু খুব বেশি একটা অনেক সময় আঁকা বাঁকা ইত্যাদি থাকে, কিন্তু তারপরেও সেটা থাকা সত্ত্বেও সেটাকে যদি প্রপারলি মেনটেন করা যায়, সেটাকে যদি প্রপারলি আমরা মেনটেন করতে পারি, সেটাও কিন্তু মানুষের কাছে একটা প্রেজেন্টেবল হয়। তো সেই যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের যে অ্যাওয়ারনেস এবং আমাদের যে বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্পে যাই, এবং যত অ্যাওয়ারনেস করা যাবে এবং তার কি মানে সাইড এফেক্ট বা কমপ্লিকেশন, সেই বিষয়ে যদি দাঁতের যত্ন আমি না করি, তার কি প্রবলেম হতে পারে, শুধু ওরাল ক্যাভিটি না, শরীরের মধ্যেও কি প্রবলেম হতে পারে, সেটা কিন্তু আমাদের বলা উচিত। আমি দেখি খুব কম ব্যক্তি বা কম ডাক্তারবাবুরাই, ডেন্টাল সার্জনরা, তারা এই বিষয়ে খুব কম, মাঝে মাঝে দেখি আমি লেখালেখি করেন, কিন্তু ডেন্টিস্ট্রির সাথে আদার্স যে বিষয়গুলো আছে সেই বিষয় নিয়ে ওগুলো বলা। মুখের ভিতরে আমরা অনেকে দেখেছি আমি, যখনই মুখে কোনো ঘা থাকে, এনি আলসার থাকে, সেই আলসারেরও যদি আমরা প্রপারলি তার ডায়াগনোসিস করতে পারি, আমরা সবাই পড়েছি এগুলো, সবাই জানি আমরা কত ধরনের আলসার হয়। আবার আলসারের মধ্যে যদি দেখা যায় যে ভুল করে আলসারের ডায়াগনোসিস প্রপারলি হলো না, সে আলসারটা কি ক্যান্সারের আলসার নাকি অন্য কিছু আলসার। তো এই যে আলসার, মুখের ভিতরে যে ধরনের ইভেন যে আমাদের লিজনগুলো থাকে, সেই লিজনগুলো সম্পর্কেও মানুষকে আরও বেশি করে জানান। কথায় কথায় আমরা দেখি, যখনই কোনো পেশেন্ট মুখের ভিতর আসে, মিরর আর প্রোব খুলে আমরা যখন দেখি, দেখার পর আমরা যখনই কোনো একটু অ্যাবনর্মালিটি আমরা দেখি, কারণ ডাক্তারবাবু, ওরাল সার্জন বা ডেন্টাল সার্জন যারাই আছেন, তারা কিন্তু নিজের মুখ নিজেরা দেখেন না, নিজেরাও কিন্তু নিজের মুখ দেখতে পারে না। কাজে নিজে যখন কোনো অন্য ডেন্টাল সার্জনকে দেখাবেন, তখনই দেখতে পারবেন। ইভেন দাঁত যখন ব্রাশ করেন, সেটাও প্রপারলি কতটুকু দেখেন পার্সেন্টেজ, যদি এটার উপর যদি স্টাডি করা যায়, যে কোনো রকমে ব্রাশ করে তাড়াতাড়ি ধরো কাজের কর্মক্ষেত্রে, যে ডেন্টাল ফ্লসিং যে একটা কত বড় ইম্পর্টেন্ট জিনিস, সামান্য জিনিস, এই সামান্য জিনিসটাও যদি কাউকে বোঝানো যায়। আমার মনে আছে আমাদের একজন ত্রিপুরা রাজ্যের খুব নাম করা একজন অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, উনি একদিন আমাকে বলছিলেন, এখন একটা বিরাট পজিশনে উনি চলে গেছেন, বলে আপনি যে একবার, ইভেন একজন ত্রিপুরা রাজ্যের এখন বর্তমানে একজন সিনিয়র মিনিস্টার, উনি আমাকে বললেন যে আপনি যে একবার আমাকে ওই যে শিখিয়েছেন যে ডেন্টাল ফ্লস, আমি আজকের তারিখও সেটা করি এবং দেখছি সত্যিই দারুণ, এখন আমার তো কোনো প্রবলেম নেই। এরকম এই যে অ্যাডভোকেট মহোদয়, উনিও কিন্তু যখনই দেখা হয়, আপনি যে আমাকে দেখিয়েছিলেন ডেন্টাল ফ্লস কিভাবে করতে হবে, এই ফ্লসিংয়ে আমি কিন্তু আজকে এত বয়স হয়েছে আমার, মানে দাঁতের কিন্তু সমস্যা খুব কম। এই ছোট ছোট বিষয় কিভাবে করা উচিত, এতে একটু সময় দিয়ে, পেশেন্ট আসলো, পেশেন্টের ঠিক আছে পয়সাও লাগবে, মানে যারা প্রাইভেট প্র্যাকটিস করে, তাছাড়াও যারা প্রাইভেটে প্র্যাকটিসে যুক্ত হয়, তাদেরকে বলবো যে অন্ততপক্ষে এই বিষয়টা, অ্যাওয়ারনেসের বিষয়টা বলা উচিত, যে প্রতিদিন নিজের মুখটা অন্ততপক্ষে, মুখের ভিতরটা নাও, বা এই যে আমি যেটা বারমিলিয়ন বর্ডার অফ দ্য, মানে যেটা বললাম মুখের, দ্য গেটওয়ে অফ বডি, তো সেই জায়গাটা দেখা যায়, তাও বোঝা যায়। এরকমও আছে অনেক জায়গায় যে মুখের ভিতর যে লিজনগুলো আছে, এটা ডেইলি আমাদের পড়া উচিত। ক্লিনিক্যাল আই একটু অন্যরকম, যত এক্সপিরিয়েন্সই থাকুক, যত পড়াশোনাই করা যেই ব্যক্তি থাকুক, কিন্তু ক্লিনিক্যাল আই কিন্তু একটা বিরাট বিষয়। এবং আমরা যতক্ষণ ধরে ক্লিনিক্যাল আইয়ের আপগ্রেডেশন যদি না করাই, তাহলে আমার সাবজেক্টে
আমি ততদিন ধরে আমার কনফিডেন্স আসবে না। আমরা কিন্তু নিজেরা অনেক সময় নিজেদের কনফিডেন্স কিন্তু আমরা হারিয়ে ফেলি। যে যত বেশি তার কনফিডেন্স বাড়াতে গেলে যার বিষয়ে যত বেশি চর্চা করবে তত বেশি তার কনফিডেন্স আসবে। আমি আশা করি এগুলো যারা এখানে কলেজের সাথে যুক্ত আছে, নিশ্চয়ই এখন নতুন নতুন সার্জারি এখন শুরু হয়েছে, নতুন নতুন বিষয় এসছে। আমাদের কলেজে এখন ডিফারেন্ট ডিপার্টমেন্টও এসছে, প্রায় 9টার মতো ডিপার্টমেন্ট এখন আছে ডেন্টিস্ট্রিতে। কিন্তু এগুলো থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালি কিন্তু বাস্তব জীবনে যদি আমাদের যেতে হয় তবে গিয়ে আজকে আমরা মানুষের কাছে আরও বেশি, এবং যারা সাফারিং পিপল তার জন্য কিন্তু প্রপার আমি ট্রিটমেন্টটার, যেটা আসলেই আমরা কি করি, লাগিয়ে দাও এটা, আচ্ছা এটা ও দাগ হয়েছে, আরে আগে বুঝো তো সেটা কি। দেখা গেল সেখানে আমি রেক্সিডিন এটা বা মানে মাউথ ওয়াশ দিয়ে দিলাম, দেখা গেল রেক্সিডিন মাউথ দিয়ে বা রেক্সিডিন এমজেল বা ইসুবিদ্যা দিলাম, তো দেওয়ার ডেন্টাল জেল দিয়ে দিলাম, তো এই দেওয়ার পরে দেখা যায় উল্টো আরও হচ্ছে। তো আগে বুঝতে হবে সেটা কি মানে সিফিলিসের আলসার না টিউবারকুলোসিস আলসার নাকি অন্য ট্রমাটিক আলসার। তো এগুলো পুরো যত নিজের মানে যে আমাদের নলেজের যে ব্যাপ্তি সেটা যত বাড়ানো যাবে তত বেশি কিন্তু আমার কনফিডেন্স সেটা বাড়বে। তাছাড়াও আরও অনেক আমাদের ভাইরাল যে এফেক্ট বা ভাইরাল যে অ্যাটাক আমাদের মুখে, ঠোঁটে বা শরীর মুখের ভিতর হয়, সেগুলো নিয়েও আমরা বেশি যদি চর্চা করি, এগুলো যে আমি মালিক, আমরা কি করি ডেন্টিস্ট্রিটা দেখে, ডেন্টাল দেখে রেফার টু কি করি স্কিনের, রেফার টু ইএনটি। কেন ইএনটির কাছে ভাই পাঠাবে তুমি, তোমার কেন সেই ক্ষমতা নেই? এটা করে আমার দায়িত্ব থেকে আমি মুক্ত হলাম। এক তো নিজের কনফিডেন্সও বাড়ে না, নিজের কনফিডেন্স বাড়ানোরও চেষ্টা, অর্থাৎ তোমার যে কমিউনিটি, আমাদের যে এই ডেন্টিস্টের কমিউনিটি, তার কিন্তু আপগ্রেডেশন আমরা করতে পারলাম না। থিওরি দিয়ে আর কথা বলে কিন্তু লাভ হবে না, প্র্যাকটিক্যালি যেতে হবে এবং প্রপার ওষুধ, কোথায় অ্যান্টিঅক্সিডেন্ট দিতে হবে, কোথায় অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজনীয়তা আছে, কোথায় বি কমপ্লেক্স দিতে হবে, গতানুগতিক না, সেটা প্রপারলি এবং ফলো আপ করাটা। আমি এর আগেও কিছুদিন আগে আমি এখানেই, এর আগেও অনেক আরেক জায়গায় আপনাদের যে প্রোগ্রাম ছিল সেখানে আমি বলেছি ফরেন্সিক ওডোন্টোলজি নিয়ে আমরা কি না করতে পারি। ফরেন্সিক ওডোন্টোলজি তো আমার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি, যে একটা ডেড বডি তাকে আইডেন্টিফিকেশনের জন্য একজন ডেন্টাল সার্জনের কত প্রয়োজন, ইতিহাস আমি এর আগেও বলেছি, আমি অনেকগুলো, আমি আর এগুলো রিপিট করতে চাই না। তো এগুলো দিয়ে আমাদের মনে হয় আমাদের এই কারণেই এই যে বিশ্ব ওরাল যে হেলথ ডে, সেটা কিন্তু এফডিআই, ওয়ার্ল্ড হেলথ ডেন্টাল ফেডারেশন, সেটা কিন্তু শুরু করেছে এবং বেশিরভাগই জোর দিয়েছেন ওনারা অ্যাওয়ারনেসের উপরে, এবং প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা সবাই জানি, অ্যান্ড চিপার। তো সেটা নিয়ে যদি যত বেশি আমরা আলোচনা করব তত বেশি মানুষের কাছে পৌঁছবে। এখানে কেন খালি বলে দিতে হবে অমুক জায়গায়, আমার একটা ক্যালেন্ডার করতে হবে, ক্যালেন্ডার বানাতে হবে যে কোথায় কোথায় আমাদের হেলথ ক্যাম্প হবে, এবং সেখানে গিয়ে খালি আমি স্কেলিং করলাম মেগা, সেখানে গিয়ে আমি রিস্টোরেশন করলাম, ফিলিং করলাম, তো সেটা না, আরও কিছু করা যায় কি না। এখন তো ইভেন এইচআইভি ইনফেকশন যদি হয় সেটাও কিন্তু মুখের মধ্যে সেটা দেখা যায়। তো স্ক্রিনিং তো আমি এইচআইভি পর্যন্ত আমি করতে পারি। এমন কোনো শরীরের যে বড় বড় রোগগুলো আছে সবকটাই আমাদের ওরাল ক্যাভিটি দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। ওরাল ক্যাভিটির মধ্যে আরেকটা বিশেষ যে বিষয় সেটা হচ্ছে ইউ হ্যাভ টাং, ইউ আর দ্য ওনার অফ দ্য টাং, আর দিস টাং ইজ ভেরি সফট ইন নেচার। কিন্তু এই টাং যখন কোনো কথা বলে, উল্টো পাল্টা কথা বলে, এর থেকে শক্ত যে কি বিষয় দাঁড়ায়, আমি মাঝে মাঝে আমাদের বিধানসভাতেও দেখি এই যে নরম, এটা কিন্তু নরম, কিন্তু এমন সব কথাবার্তা হয় যে তার মধ্যে বিরাট ঘটনা হয়ে যায়। কাজে সফট কিন্তু ভেরি হার্ড। তা এটারও একটা আর্ট যে আমার এই জীবটাকে আমি কিভাবে, আর কথা যে সেটা তৈরি হয় কিন্তু জীবের মাধ্যমেই, আবার জীবের সাথে যদি দাঁত না থাকে তাহলে হাওয়া কিন্তু বেরিয়ে যায়, এটা আমরা জানি। তাহলে কথাই হবে না, শব্দ সৃষ্টি করতে গেলে জীবের প্রয়োজন, আবার হাওয়ারও দরকার, তার জন্য লাংসের থেকে সেই ভরপুর আপনার সেই গান গেলেও, যেমন আমরা বলে না অনেক সময় আমরা দেখি রিয়েলিটি শোতে যে কিভাবে গানের মাঝখানে হাওয়াটা ঢুকিয়ে নেওয়া, যে
যে বিষয়গুলো সেগুলোও বলে। তাহলে এই যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস, আমি দেখি মাননীয় প্রধানমন্ত্রীজি সব জায়গায় এটা প্রযোজ্য। এই যে আপনার লাংসও লাগবে, আবার লাংসের মধ্যে হাওয়াও নিতে হবে, অক্সিজেনও লাগবে, আবার কার্বন ডাইঅক্সাইডও আপনার ছাড়তে হবে। এবং আমরা যারা এই গাছগাছার জন্য আমরা সহায়তা করি, ওনারাও আমাদের যে অক্সিজেন দেয়। তো এই যে জীবের যে কন্ট্রোল, জীবের যে আইডিয়া, ইভেন আমি বলবো যে ডেন্টাল সার্জনরা, যে আমি একজনকে আমি বলছিলাম যে আপনার এত সুন্দর ন্যাশনাল লেভেলের একজন গায়িকা, আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে গানের কিছু টিপস মানে বিষয় কি, বলছে ল্যাঙ্গুয়েজ। বলে ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি সর্ট অফ সং। তো আমি তো বুঝতে পারলাম না ল্যাঙ্গুয়েজ মানে মানে এই যে উচ্চারণ করা, এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে অক্সিজেন দরকার, এখানে টাঙের তার প্রপার ব্যবহার দরকার, আবার ডেন্টিস্ট্রির যে তার অ্যালাইনমেন্ট তারও দরকার। তো সব মিলে আমরা এখানেও কিন্তু আমরা জীবের যদি স্পিচ থেরাপিরও কাজ করতে পারি, আমি বলবো যে ডেন্টিস্ট্রি কিন্তু স্পিচ থেরাপি, তো সেখানেও কিন্তু আমরা কথা বলতে পারি। আমার জীবের মুভমেন্টটা এক একটা যে আমাদের ABCD আছে তার উচ্চারণ, ক খ কীভাবে উচ্চারণ করা, তো এই মুভমেন্টগুলো যদি আমরা ছোটোবেলার থেকে শিখে ফেলি, তো সেখানে আপনার উপর ডিপেন্ড করবে, আপনাদের উপরে আপনি কোন জায়গায়, কারণ আপনার এরিয়া কিন্তু মানে স্কাই ইজ দ্য লিমিট, যে কোনো জায়গায় যাওয়া যায়। আজকে আমাদের যে অনেক সময় পেশেন্টে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা দেখি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেখানে হঠাৎ করে কি হলো, ম্যান্ডিবল ফ্র্যাকচার হলো। বাইল্যাটারাল যদি ফ্র্যাকচার হয় কী হবে, সেটা যেহেতু সেটা পেছনের দিকে চলে যায় অনেক সময়। তো জ থ্রাস্ট আমরা যেটা করি সেটাকে কিভাবে ইমিডিয়েটলি, আমি জানি না কতজন তার ট্রেনিং নিয়েছে, ইমিডিয়েটলি তাকে যে জ থ্রাস্ট করে তাকে সামনের দিকে এনে অ্যাটলিস্ট তার তো পেছনে যখন যাবে তার শ্বাসের প্রবলেম হবে এবং সে অ্যাসফিক্সিয়া হয়ে সেখানে মারা যায় অনেক সময় পেশেন্ট। তো এই যে বিষয়, যদি আমি এই বিষয়টা জানি, ভেরি ইজি, কিচ্ছু না, আমরা অনেক সময় করিও। তো এই যে ট্রেনিং নেওয়া, ইভেন যদি লিফোর্ড ওয়ান যদি ফ্র্যাকচার হয় তাহলে কি হবে, একদম পেশেন্টের যেহেতু তার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যায় কিন্তু পেছনের দিকে, সেটা পেছনের দিকে চলে যায়, গেলে সেখানেও কিন্তু সেই আপনার অ্যাসফিক্সিয়া হওয়ার চান্স থাকে। তো সেখানেও আমাদের কি কাজ করা উচিত, কিভাবে পুল করে সামনের দিকে নিয়ে আসা, এই যে রোজ আর যত কমপ্লিকেশন আছে, যতগুলো চ্যালেঞ্জিং বিষয় আছে, সেইগুলো যত বেশি আমরা জানবো আর সেইগুলো নিয়ে কথা বলা, তাহলে গিয়ে নিজের সাবজেক্টটা কিন্তু, আমি জানি না আগামী দিন মানে সেটা কোন পর্যায়ে যাবে, যদিও তার আলাদা আলাদা করে আমাদের ডিপার্টমেন্ট হয়েছে, কিন্তু আমাদের বিষয়গুলো নিয়ে যে আমি কি না পারি, ইভেন ইউ ক্যান ডু ইউর দিস, যদি কোনো অ্যাসফিক্সিয়া হয়ে গেছে, কোনো প্রবলেম হয়েছে, তো সেই জায়গায় ট্রেকিওস্টমি পর্যন্ত আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। ট্রেকিওস্টমি আমরা মানে ট্রেনিং নিলেই হয়, ট্রেকিওস্টমি করা, ইভেন ইনটিউবেশন, অ্যানেস্থেসিয়া হঠাৎ করে কোনো প্রবলেম হচ্ছে, ইনটিউবেশন কীভাবে করতে হবে, ইভেন আইবি লাইন কীভাবে করতে হবে। আমার মনে আছে একজন বিশিষ্ট ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, অনেকদিন ওর সাথে আমিও কাজ করেছি, তো FDS RCS, তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি এত কম বয়সে এত কেন এত ভালো নাম করলে, সে বলছে যে আমি যখন এই কলকাতায় ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে আমি ফার্স্ট ইয়ারে পড়তাম, সেখানে উল্টো দিকেই NRS মেডিকেল কলেজ, সে ফার্স্ট ইয়ারে ক্লাসে যখন শেষ হয় মাঝখানে সে NRS-এ গিয়ে সে বসে থাকতো ইমার্জেন্সিতে, তো বসে থাকতো, তো অন্য যারা ইমার্জেন্সি ডাক্তাররা ছিলেন তো বসে আছে, তো সাধারণত ইমার্জেন্সি পেশেন্ট আসে, তো ও বলতো যে আমি আইবি লাইনটা দাদা আমি দিয়ে দিই। তো এই যে আইবি লাইন দেওয়ার, আমাদের তো অনেকের যে আইবি মানে ইনজেকশন কিভাবে প্রপারলি দিতে হবে, আইবি লাইন খোঁজাও মুশকিল, সে তখন থেকে প্রতিটা ইমার্জেন্সি ইত্যাদি দেখার তার যে হেবিট, সেই হেবিটের কারণে মানে খুব কম বয়সে সে FDS RCS-এ চান্স পেয়েছে। আবার সে যখন লন্ডনে গেল, সেখানেও সে খুঁজতো যে আমি যদি আজকে এই সার্জারি আমার জানতে হয়, সেই জানতে গেলে ইয়াং যারা আছে ম্যাক্সিলোফেসিয়াল সার্জন তাদের সাথে কাজ করবো না,
যারা বয়স্ক 63, 61 বা এইরকম, তাদের বলে কারণ তার টায়ার্ড হয়ে যায় অনেক সময়। তো টায়ার্ড হয়ে গেলে তখন বলে ওই স্যার তুই করে নে বাকিটা। এই যে করার যে হেভি, তো এই যে তার চান্স মিললো, এটা কিন্তু একটা সাংঘাতিক বিষয়। তো এইগুলো ছোট ছোট জিনিস, কিন্তু অনেক কিছু শেখার আছে, শেখার শেষ নেই। আমরা তো ওই বিভিন্ন গল্প করতে করতে আমাদের দিনটা চলে যায়, আর প্রতিদিন দিন যায়। আর মানে এই যে নেগেটিভ ভাইব্রেশনের যে আওয়াজ, নেগেটিভ ভাইব্রেশন নিয়ে ব্যস্ত, আর নেগেটিভ ভাইব্রেশন করতে করতে নিজের মধ্যেও নেগেটিভিটি চলে আসে। পজিটিভ ভাইব্রেশন যত বেশি করা যায় তত বেশি ইউ উইল বি অ্যাকসেপ্টেড বাই ইউর নাইবার্স, ইভেন অ্যাট ইউর হোম এবং ইউর সোসাইটি। যে না, ওই ব্যক্তির কাছে যদি আমি যাই তাহলে আমার যে সমস্যা হচ্ছে একটা প্রপার, উনি আমাদের একটা প্রপার একটা আইডিয়া দিতে পারবে, একটা সাজেশন দিতে পারবে। ভগবান আমাদের দিয়েছে, আমাদের ভিতরে এভরিথিং উই হ্যাভ, আমাদের সব কিছু দিয়েছে। এবং নিজেকে প্রতিষ্ঠিত, আমার যে স্থানে আমি আছি সেটাকে প্রতিষ্ঠিত করা কিন্তু আমার নিজের কাছে। মানে আবার ডাউন টু আর্থ থাকতে হবে। এমন না আমি একদম সব জানলাম। অনেকে আছে দেখছি, আমি অনেক দেখি, এগুলো ফলো করি, যে কিছু একটা জানলো তো এমন একটা ভাব দেখায় যে তার সাথে মানে এরপরে মনে হয় যে আরে নিজেকে আর কোনো জিনিসেরই তার লিমিটেশন নেই, তুমি কি নিয়ে এত নিজেকে প্রাউড ফিল করো। তো এই ধরনের লোকের অবস্থা এরকম, মানুষ যায়ও না ওদের সাথে কথা বলতে। তো প্রাউডের কোনো জায়গার মধ্যে স্থান নেই। প্রাউডের মানে হওয়ার কোনো অবস্থায় প্রাউড ঠিক আছে ভিতরে থাকতে পারে, কিন্তু প্রাউড সেটা থাকবে যে একটা সুন্দর মানসিকতা নিয়ে সেটা থাকা দরকার। এবং এই যে একটু আগে আমাদের যে নোডাল অফিসার টিউবারকুলোসিসের যিনি জয়েন্ট মিশন ডাইরেক্টর, উনি বলছিলেন যে বন্দে মাতরমের যে গানটা হলো তাতে বলে একটা মহল তৈরি হলো। তো এই যে মহল তৈরির যে বিষয় আজকে এইখানে যেমন হয়েছে, ডেইলি নিজের মহল নিজেই কিন্তু আমরা তৈরি করতে পারি। আমার নিজের ভালো, অনেকে আছে যারা গান বাজনা করেন, নিজেই গান করেন, স্টেজের দরকার নেই, গান শোনার মধ্যেও কিন্তু একটা আনন্দ পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়, এবং এই যে ডেভিয়েট হয় আমাদের লাইফে, তার থেকে কিন্তু আমাদের যে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। আমার মনে আছে আমি যখন প্রথমে কেজিএমসির মধ্যে ফার্স্ট ইয়ারে আমি যাই, ফার্স্ট জেআর হিসাবে জয়েন করি, সেখানে ওটির ভিতরে ঢুকলাম। তো তখন তো ওই ক্যাসেট ছিল, ক্যাসেট। তো দেখলাম ওখানে ক্যাসেট বাজানোর জন্য এখন জেআর এর কিন্তু পয়সা দিয়ে খরচ করে ওই বিভিন্ন মিউজিক নিয়ে যেতে হবে। তো যখনই মানে সেই সার্জারি শুরু হতো, অ্যান্ড ইউ নো ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি মানে কি, মানে সাংঘাতিক, কত ব্লিডিং, কত মানে আমি বলবো চ্যালেঞ্জিং জব, এবং লম্বা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার অপারেশন। সেই জায়গায় আমি অবাক হয়ে গেলাম, আরে মিউজিক চালিয়ে অপারেশন, এটা আবার কি। এবং ক্যাসেট কিনে কিনে আমার যে বাজেট, সে বাজেট থেকেও সেটা স্যারকে প্লিজ করতে হবে। কিন্তু এই যে দেখা গেল যে এটা যখন চালায় নিজের কনসেন্ট্রেশন আসে, একটা আনন্দ মনের ভিতর আসে, তখন এই অপারেশনটাও কিন্তু করতে খুব সাকসেস হয়। তো এই যে বিষয়গুলো আছে, আমি এগুলো আমার নিজের অভিজ্ঞতার থেকে বলছি, যে অনেক ক্লিনিকেও আজকাল শুরু করেছে এইসব। তো আসলে স্বামী বিবেকানন্দজি বলেছেন যে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড, তোমার সবচেয়ে বড় বেস্ট ফ্রেন্ড হচ্ছে তুমি নিজে। প্রতিদিন একবার নিজের সাথে একবার কথা বলবে, আদারওয়াইজ ইউ উইল মিস ইউর বেস্ট ফ্রেন্ড ইন দিস ওয়ার্ল্ড। যে আমরা নিজেদের সাথেই কথা বলি না, আবার অন্যদের সাথেও কথা বলি না, আবার যার সাথে কথা বলি নেগেটিভ ভাইব্রেশন দেয়। তো এই যে বিষয় দাঁড়ায়, এতে গিয়ে ইউনিটি তো হয় না, বরং আরো ঝগড়াঝাটি বাড়ে। আর ওই যে জীবের যে কথাটা বললাম, সফট অর্গান আমাদের, এটাকে একটু সাবধানে আমাদের রাখতে হবে। এবং এটার দায়িত্ব কিন্তু আমার মনে হয় যে আমাদের, এটা আর্ট, এটা প্রপার আর্টের মধ্যে ব্যবস্থা করা উচিত। যেহেতু এখানে এসছি, আমি গভর্নমেন্টের তরফ থেকে যেহেতু এসছি, আমি এখন এখানে আমরা অনেক আমাদের সরকার করছে। তো এর মধ্যে আপনারা জানেন যে শান্তির বাজার হাসপাতাল ও ধর্মনগর হাসপাতালে আমরা স্বাস্থ্য পরিষেবা এটা যে বলি যে সবসময় অগ্রাধিকার দিয়েছি। তো সেখানে আমরা
বিভিন্ন যেসব আমরা শান্তির বাজার হাসপাতাল এবং ধর্মনগর হাসপাতালকে আমরা এখন টার্গেট করেছি যে আমাদের হসপিটালের যে পরিষেবা সেটাকে কিভাবে আরো উন্নতি করা যায়। আগরতলা জিবিপি হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড জন্য আমরা স্বাস্থ্য ইউনিট এবং ক্রিটিক্যাল কেয়ার ব্লক, তাছাড়া সংক্রামক রোগ ব্লক, বিশেষ ওয়ার্ড নির্মাণের কাজ বর্তমানে চালু রয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজতে ব্লাড ট্রান্সফিউশন বিভাগ এটা আলাদা করে চালু হয়েছে। সুপার স্পেশালিটি ব্লকে ক্যাথল্যাব স্থাপনের কাজ চলছে। এই পর্যন্ত আপনারা সবাই জানেন যে 5টি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে এবং যারা দিয়েছেন এবং যারা পেয়েছেন তারা সবাই ভালো আছেন। আরেকটা বোধহয় এর মধ্যে আরেকটা কিডনি ট্রান্সপ্লান্ট এর মধ্যে স্থির হয়েছে ভাবে। আমরা চাইছি যে অর্গান ট্রান্সপ্লান্ট যাতে আরও এখানে হয়, বিশেষ করে কি আমাদের লিভার ট্রান্সপ্লান্ট বা মানে হার্ট ট্রান্সপ্লান্ট। তো শরীরের কিন্তু সব মানে অর্গান কিন্তু আমরা ডোনেট করতে পারি, মানে চোখের থেকে আরম্ভ করে বাদ নেই। তো আমরা চাইছি যে এই সব কাজের জন্য মানুষ আমাদের রোগীরা এবং তাদের পরিবাররা সমস্ত জায়গা জমি বিক্রি করে বাইরে যায়। এখন কিন্তু প্রায় 80% আমরা যে এই যে 9টা সুপার স্পেশালিটি বা 10টার মতো শুরু হয়েছে এ নিয়ে, আগে 9টা ছিল 10টা, আরও 5টার মতো সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করছি। তো তাতে করে দেখা গেছে প্রায় 80% আগে যেভাবে মানুষ বাইরে চলে যেত সেটা কিন্তু কমেছে এবার। তো আমরা চাই যে কেন মানুষ বাইরে যাবে, কেন ত্রিপুরাতে সেই সুযোগ পাবে না। আমরা যে কারণে কিছুদিন আগে এইমসের সাথে আমরা একটা মুভ করেছি, সেই মুভের সাথে একটা সুবিধা হয়েছে যে কোনো ইভেন আপনাদেরও যদি কোনো ওরাল কেভিটি নিয়ে বা অ্যালাইড কোনো বিষয় থাকে তাহলে জিবি যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন কথা বলতে পারেন। এবং আমরা এইমসের সাথে মুভ করেছি এই কারণে পেশেন্ট পার্টিও পাশে থাকবে। আমি বলেছি আগের থেকে সমস্ত হিস্ট্রি তার পুরো ডাটা যে ডাক্তারবাবু থাকবেন সেই ডাক্তারবাবুর কাছে পাঠিয়ে দেবেন যাতে সময় নষ্ট না হয়। উনি সেটা পড়বেন এবং পড়ার পরে ওখানে ওর যে কমপ্লেন এবং যে কনসার্ন ডক্টর সেখানে থাকবে। এবং তার থেকে কি হয় যে আননেসেসারি টিকিট কেটে বাইরে যাওয়া এটা শুধুমাত্র কনসালটেশনের জন্য, সেটা কিন্তু আমরা 5,000 টাকা করে প্রতিটা পেশেন্টের জন্য আমাদের গভর্নমেন্ট থেকে আমরা ব্যবস্থা করেছি। এবং আমি মনে করি যে এটা আপনারাও সেই কাজটা আমরা করতে পারেন। এবং আপনারা নতুন কার্ডিয়াক কেয়ার ইউনিট আমরা ধলাই এবং গুমতি জেলাতে কার্ডিয়াক কেয়ার সেন্টার, আমি নিজেও ধলাই আমি গিয়েছিলাম, সেখানে আমবাসাতে এত সুন্দর একটা আইসিইউর সাথে আপনি তুলনা করতে পারেন। এতে করে নর্থের বা 59 থেকে পেশেন্ট যখন আসে এবং কার্ডিয়াক বা এনজাইনা পেইন নিয়ে, তখন তাকে কিন্তু সেখানে ম্যানেজমেন্ট করার সুন্দর ব্যবস্থা করার সুবিধা আছে। ইভেন গুমতি জেলার যদি কেউ সাউথ থেকে আসে সেই সুবিধা পাবে। আমরা ধলাই উত্তর ত্রিপুরা এবং গুমতি জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার আমরা চালু করেছি। সেখানে কেমোথেরাপি ও যে অ্যালাইড যে অনকোলজির যে পরিষেবা সেটাও দেওয়ার ব্যবস্থা হয়েছে। সাবরুম ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল চালু করেছি। এটা খুবই কম দামে এবং কম পয়সা খরচ করে এবং সার্বিক যে প্রিভেন্টিভ মেজার যাতে করা যায় সেইভাবে সেখানে সেই ব্যবস্থা রয়েছে। আমরা এইডস নিয়ে আমরা চিন্তিত এবং HIV নিয়ে আমরা চিন্তিত। আমরা টার্গেট করেছি যে কিভাবে এই HIV এবং আমরা এই এইডস থেকে আমরা বাঁচতে পারি। এর জন্য প্রায় 6টার মতো মোবাইল আমরা দিয়েছি। স্ক্রিনিং টেস্ট ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য বিভিন্ন NGO যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তাদেরকেও যুক্ত করছি। তারা কিন্তু বিভিন্ন দুর্গম এলাকার মধ্যে, এখন ত্রিপুরাতে দুর্গম এলাকা বলতে কিছু নেই, কয়েকটা জায়গা আছে এখনো আমি বলছি না, কিন্তু ওনারা কিন্তু সেখানে যায় এবং সেখানে সেই স্ক্রিনিং করার সুবিধা আছে। আমরা জানি যে যে এই যে ড্রাগ এডিকশন আমাদের জন্য একটা বিরাট সমস্যা এবং এটা নিয়ে আমরা বিশেষ করে ট্রাইবেল এরিয়াতেও যে হোস্টেলগুলো আছে সেখানে আমরা ফুটবল খেলা শুরু করেছি, ফুটবলের কম্পিটিশন শুরু করেছি। সেখানে আমরা একটা স্লোগান দিয়েছি, ড্রাগ ফুটবল ইজ গেইন, ড্রাগ ইজ শেম। অর্থাৎ এইভাবে করে করে আমরা চেষ্টা করছি যে অ্যাওয়ারনেস কিভাবে করা যায়। অনেক দুর্গম এলাকায় বলা যায় যে
যে আমাদের ট্রাইবাল এরিয়াগুলোর মধ্যে আমরা প্রায় 3-4টার মধ্যে সেখানে আমরা যে নতুন করে যে মাঠ, যে সিনথেটিক মাঠ আমরা কিন্তু সেখানে তৈরি করেছি। এবং যত বেশি খেলাধুলার সাথে যুক্ত থাকবে তত বেশি কিন্তু এই যে ড্রাগের সাথে তারা যুক্ত হওয়ার চান্সটা কম থাকবে। এবং আমরা জানি যদি এইচআইভি একবার এখানে আমরা অনেক আছে এইচআইভি যখন হয় এবং ইনজেক্টেবল যারা নেয়, অন্যান্য বিভিন্ন সময় আপনারা সবাই জানেনই কী কী কারণ হয়, তবে ইনজেক্টেবল যে যখন একই সিরিজ দিয়ে যখন বিভিন্ন লোক সেটা ড্রাগে ইনজেক্ট করে তাতে এইচআইভি হওয়ার প্রবণতাটা বেশি। এখন এইচআইভি যদি হয়ে যায় তার সেটা কিন্তু শরীর থেকে আর যায় না, আমরা সবাই জানি। তার ভাইরাল লোডটা যদি কমানো যায়, ইভেন যারা প্রেগনেন্ট লেডি এবং তার যদি ভাইরাল লোড যদি কমও থাকে, সাধারণত এইচআইভি যদি থাকে তার একটা পার্সেন্টেজ নেক্সট তার যে সন্তান তার মধ্যে কিন্তু এইচআইভি হওয়ার প্রবণতা বেশি থাকে। তো সেই জায়গায় ভাইরাল লোড যদি কমানো যায়, অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি আমরা বিনা পয়সায় সমস্ত হসপিটাল থেকে আমরা দিচ্ছি। আর আমরা জানি যে ড্রাগস নিলে অনেক সময় ওই ফিলিং অফ ওয়েল বিং, আমি মনে আছে আমি বিলুনিয়াতে, আমি সব জায়গায় গিয়ে বলি, একবার বিলুনিয়াতে এই অ্যাওয়ারনেস করতে আমি গিয়েছিলাম। সেখানে একটা ছেলে অ্যাবাউট 30 ইয়ার্স ওল্ড, সে বলছিল যে আমি যে এতদিন ধরে ড্রাগস দিচ্ছিলাম হাফ টাইমে, মানে খেলার ফার্স্ট হাফের পরে মাঝখানে, আমি এতদিন ধরে যে ড্রাগস নিচ্ছিলাম তার মেইন কারণ হচ্ছে আমি সবসময়, এটা অনেক ব্যক্তির মধ্যে কিন্তু এটা থাকে যে সেন্টার অফ অ্যাট্রাকশন, আমি এই ড্রাগস যখন আমি নিতাম তখন আমি যা খুশি বলতে পারি, তাহলে আমি সেন্টার অফ অ্যাট্রাকশন পাবো। তো এই করে করে প্রথমে হেবিচুয়েশন ছিল, হেবিচুয়েশন পরে তার এডিকশন হয়ে গেছিল। অ্যান্ড হি ওয়াজ টেলিং দ্যাট আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, আই ওয়াজ এ ভেরি গুড প্লেয়ার। তো সে বহু বছর ধরে এই ড্রাগসের সাথে যুক্ত, এখন সে এখান থেকে বেরিয়ে এসছে। তো এই যে ফিলিং অফ ওয়েল বিং যেটা থাকে, নিজেকে যে খাওয়ার পরে যে আই এম দ্য কিং অফ দ্য সোসাইটি, এই যে ভাব, তো সেখান থেকে আমরা ওএসটি আমরা শুরু করেছি। আমরা সবাই জানেন যে ওরাল সাবস্টিটিউশন থেরাপি সমস্ত হসপিটালগুলোতে আছে, একই তার থাকবে এরকম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও তার এই প্রবলেম, মানে এইরকম ফিলিং হবে, কিন্তু তার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো হবে না। তো ওএসটি, অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি এবং এইগুলো ওরাল কেভিটির সাথে কিন্তু যুক্ত আছে। এগুলো কাইন্ডলি এগুলো আমরা মনে হয় বিশেষ আমাদের বলা হবে। আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এতদিন ধরে জেনারেল বেডের সাথে যারা বয়স্ক যারা ব্যক্তিরা ছিল তারা কিন্তু জেনারেল বেডে থাকতো, তাদের জন্য আলাদা আমরা এবার জেরিয়াট্রিক একটা সেন্টার আমরা স্টার্ট করেছি, ডায়াবেটিক কেয়ার ইউনিট স্টার্ট করেছি। আরেকটা অত্যন্ত সুন্দর একটা জিনিস যেটা করা হয়েছে, সুপ্রজা নামে একটা নতুন উদ্যোগ আমরা শুরু করেছি আয়ুষ পদ্ধতিতে। মাদার অ্যান্ড চাইল্ডের তাদেরকে কিভাবে তাদেরকে পরিষেবা দেওয়া যায় এবং পাইলট প্রজেক্ট হিসাবে সেটা শুরু হয়েছে। আমরা এর মধ্যেও আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমরা মুখ্যমন্ত্রীর নাম দিয়ে একটা প্রকল্প আমরা শুরু করেছিলাম এবং দেখা গেছে প্রায় নন কমিউনিকেবল ডিজিজ, যেখানে প্রায় 65% নন কমিউনিকেবল ডিজিজে কিন্তু 65% কিন্তু মানুষ মারা যায়। তো সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না এবং এর জন্য একটা আমরা নতুন একটা প্রকল্প এর মধ্যে মুখ্যমন্ত্রীর নাম দিয়ে আমরা শুরু করেছি অলরেডি, সেটা বিভিন্ন জায়গায় সেটার কাজও করছে এবং তার মাধ্যমে যে স্ক্রিনিং করে কারা কারা ব্লাড প্রেশার আছে, কার ডায়াবেটিস আছে, কার হার্টের প্রবলেম আছে, সেটাকে আমরা চালু করেছি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা করে একটা নাম। এবং যারা 30 বছর আছে, 30 ইয়ার্স যে ঊর্ধ্বে যারা আছেন তাদের চেক আপ করা। এবং আমরা মুখ্যমন্ত্রী এই যে মাস্কা একটা শুরু করেছি, সেখানেও 8 পর্যায়ে সেটা চলছে এবং আমাদের টার্গেট থাকে যে 3,000 বা 3 লক্ষ লোকে ফর এক্সাম্পল, সেখানে আমরা টার্গেট করেছি ছেলে মেয়েদের
মানে এক বছর থেকে 19 বছরের সমস্ত ছেলে মেয়েদের তাদেরকে ভ্যাকসিনেশন থেকে শুরু করে তাদেরকে কৃমিনাশক ওষুধ দেওয়া বা প্রতি বছরই কিন্তু একটা না একটা আমরা যোগাচ্ছি, সেখানে আয়রন ট্যাবলেট দেওয়া এবং বিভিন্ন যেসব ইমিউনাইজেশনের যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা করছি। এখানে অনেকের ক্যান্সারও মারা যায়, সেটাও নন কমিউনিকেবল ডিজিজ। তো এতে করে আমরা অনেক জায়গায় কাজ করছি। বিশ্রামগঞ্জে আমরা প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে 190 কোটি টাকা পেয়েছি, সেখানে 121 কোটি টাকা পেয়েছি। সেখানে আমরা একটা ড্রাগ ডি এডিকশন সেন্টার তো আমরা অলরেডি বলেছি যে প্রতিটা 8টা ডিস্ট্রিক্টে 20 কোটি টাকা করে আমরা খরচা করব। গত বিধানসভায় আমি বলেছিলাম, আমি 3-4 জায়গায় অলরেডি আমি ইনোগ্রেশনও করেছি। একটা হচ্ছে ড্রাগ ডি এডিকশন সেন্টার, আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টার। সেই রিহ্যাবিলিটেশন সেন্টার তাদের প্রপার যাতে রিহ্যাবিলিট করা যায় সেটা জন্য আজকে বিশ্রামগঞ্জে নেশামুক্তি ত্রিপুরা, সেটাও আমি সেখানে গিয়ে তার ভূমি পূজন হয়েছে, কাজও চলছে। চোখের সমস্যা আমরা সবাই জানি যে কিছু কথায় গ্লোকোমা হলো, রেটিনাল প্রবলেম, ক্যাটারেক্টের জন্য মানুষ বাইরে চলে যায়। তো হোয়াই নট ইন ত্রিপুরা? আইএলএস এর যাওয়ার আগে এখানে সেক্রেটারি সাহেব আছেন, আমি বারবার কবে এটা হবে আমি ওনাকে বলছি, ভূমি পূজন করতেই হবে। আমার সাথে ওনারা একবার স্লাইডের মাধ্যমে আমাকে বুঝিয়েছিলেন যে কটা ওটি হবে, কটা রুম হবে, সব প্রায় 100 বেডের বা একটু কম হতে পারে। সেই টার্সিয়ারি আই কেয়ার সেন্টার হবে যাতে মানুষ বাইরে না যেতে হয়। এবং এই যে টোটাল আমরা এতগুলো মেডিকেল কলেজ, 450টা সিটের এমবিবিএস সিট, আরও 100টা সিট হচ্ছে, আরও মেডিকেল কলেজ আছে, সিজা মেডিকেল কলেজ খুলবে, প্রায় 900 কোটি টাকা ইনভেস্ট করবে। এখানে আরও অনেকে পাইপলাইনে আছে। একটা মেডিকেল কলেজ করার জন্য আমরা এডিসি এলাকায় আমার সাথে সেটাও আমরা করতে যাচ্ছি। তা ডেন্টাল কলেজ হলো 63 সিটের, আগে 50 সিটের ছিল। বিএসসি ফার্মা করেছি, এএনএম জিএনএম শুরু হচ্ছে, ফার্মেসি কলেজ আছে এখানে। তাহলে কেন এখানে একটা ইউনিভার্সিটি হবে না? আমার কাছে যা খবর আছে, এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা ত্রিপুরা ইউনিভার্সিটি, সেখানে অনেক সময় পরীক্ষা টরীক্ষা নেওয়ার জন্য আপনারা জানেন, এর জন্য আমি বিশদভাবে কালকে আমি আলোচনা রেখেছিলাম বিধানসভার মধ্যে, যে হেলথ ইউনিভার্সিটি বিল আমরা নিয়ে এসেছিলাম, যে কেন আমরা যেখানে আর্টস, কমার্স এবং যে অন্যান্য বিষয়ে যেখানে তারা ওইগুলো নিয়ে ব্যস্ত থাকে জেনারেল কলেজে, আমি পার্থক্য বুঝিয়েছিলাম। তো হেলথ ইউনিভার্সিটি হলে কী হবে? ওনারা তো বুঝেনি না আমাদের বিষয়গুলো নিয়ে। এই যে সায়েন্স, আর্টস এবং কমার্সে নিয়েই ওরা ব্যস্ত থাকে, ওদেরকে অলরেডি লোডেড জেনারেল কলেজ দিয়ে বা অন্য যেসব কলেজগুলো আছে। এর জন্য এই বিল পাস হয়েছে, এখন থেকে আমাদের হেলথ ইউনিভার্সিটি অলরেডি যেহেতু অ্যাক্ট হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই হেলথ ইউনিভার্সিটি আমরা ত্রিপুরাতে করতে যাচ্ছি। এবং এখানে আর ওখানে যেতে হবে, এবং প্রচুর খরচও কিন্তু হয়, আননেসারি দেওয়া হয়। এতে করে আগামী দিন ওই হেলথ ইউনিভার্সিটির মধ্যে পিএইচডি থেকে আরম্ভ করে অন্যান্য যেসব মানে ডিগ্রি হোক বা অনেক কিছু সুবিধা কিন্তু খুলে গেল, রিসার্চ ওয়ার্ক হবে। তো আমরা সেটা পাস করেছি। তো আমাদের সরকার এখানে আসার পর আমরা একটার পর আমরা কাজ করছি। এখানে মৌ স্বাক্ষর করেছি এইমসের সাথে, আমরা একটা টিম পাঠিয়েছি এইমসে, আগরতলা মেডিকেল কলেজ থেকে, যে একটা ডিপার্টমেন্টে তারা গিয়ে ওখানে কিভাবে তাদেরকে যাতে প্রশিক্ষণ, মানে দক্ষতা উন্নয়নের বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে দক্ষতার মধ্যে বেশি জোর দিতে হবে। তো আমাদের যে ডাক্তারবাবু এবং এলাইট যারা স্টাফ আছে তাদেরকে পাঠিয়েছি, ওনারা আসলে আবার আরেকটা টিমকে আমরা পাঠাবো, সেখান থেকে ট্রেনিং নিয়ে আসবে। ইভেন হসপিটাল ম্যানেজমেন্টের জন্য এখন কিন্তু এমডি সিট এখন আছে, সেখান থেকেও একজন ওখান থেকে পাশ করে এসে তাকে আমরা জিবি হাসপাতালে রেখেছি। আমরা অনেক সময় ভাবি আমি মেডিকেল আমি পাশ করেছি, আমি এমএস হয়েছি, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হয়েছি, কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টের জন্য কিন্তু একটা কোর্স আছে। তো এটা কিন্তু আমরা জানতাম না, আগে 3 মাস 4 মাস 6 মাসের এরকম করে আসতো, কিন্তু কাজের কাজ কিচ্ছু হতো না। তো সব কিছুরই তার যে ট্রেনিংয়ের দরকার, আমরা সেইভাবে আগামী দিন আমরা চাই যে ত্রিপুরাতে একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হোক, আর স্বাস্থ্যের জন্য যাতে মানুষ বাইরে না যেতে হয়। ওভারঅল সব দিকেই তো আমরা ট্রাই করছি যাতে
যেটা আমি বারবার বলছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমি তো আগেও বলতাম, কিন্তু নতুন ত্রিপুরা যাতে আমরা করতে পারি, কিন্তু এটা একমাত্র সম্ভব হবে সবাই যদি এখানে যারা উপস্থিত আছেন তারা যদি সাহায্য করেন। আমি মাঝে মাঝে অবাক হই যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কিন্তু বেসিক্যালি একজন ডেন্টাল সার্জন এবং ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, কিন্তু কতজন আছেন যে আমার পেজ থেকে যে যখন সরকারি যেসব উন্নয়নের কাজ হয় এখানে এতজন যদি আপনার অন্ততকে তারা যদি শেয়ারও করে তাহলে কত সুবিধে হয়। আমি তো দেখি না, খুব কম। এতে করে কি হচ্ছে, যত বেশি শেয়ার হবে যে গভর্নমেন্টের যে কাজগুলো, তত বেশি কিন্তু আরো বেশি যে অ্যাওয়ারনেসটা আরো বেশি হবে এই কথাগুলো বলে, এতে করে যোগাযোগও বাড়বে কে করছে না করছে। কারণ এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি কয়েকজনকে, জানি না কি অবস্থার মধ্যে, মাঝে মাঝে দেখি ওই যে নেগেটিভ ভাইব্রেশনে অনেকে দেখি অনেক কমেন্ট করে, কিন্তু পজিটিভ ভাইব্রেশন করলে বেটার হবে। তো সেটা সেই আবেদন রেখে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ।